ভারতের ত্রিপুরার যে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় বাংলাদেশে অন্তত 10টি জেলায় ভয়াবহতম স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র এবং ভারতের এরকম অন্তত আরও 40টা প্রজেক্টকে বিদ্যুৎ কেন্দ্র না বলে এটাকে ভারতের অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন একজন নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ। বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ভারত। গত কয়েকদিনে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখেছি যেটা নিকট অতীতে আমরা কল্পনাও করতে পারি। গুড নিউজ দিয়ে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন, কষ্ট নেবেন না। যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে জমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তি নাই, কিন্তু এরা ডিস্টার্ব আমাদেরকে করবে। এদের কাছ থেকে মুক্ত হতে হবে, তার কোনো বিকল্প নেই। আমি একটা প্রস্তাব নিয়ে আসছি কিভাবে এখান থেকে মুক্ত হতে পারি। বাঁধ খুলে 3 কারণে ফেসে যাচ্ছে ভারত, প্রমাণ রেখে গেল ভারতীয় মিডিয়া। যুদ্ধ কি হবে আরেকবার? হবে যুদ্ধ? বলুন তো কিসের যুদ্ধ? এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আশ্রয়দাতা এবং ইচ্ছাকৃতভাবে পানি দিয়ে আমাদের ডুবিয়ে রাখা ইন্ডিয়ার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর ইউনূস কিন্তু ভারতকে হুঁশিয়ারি দিয়ে কথা বলেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মামলা করতে চেয়েছে। সেই সাথে সাথে কিন্তু নরেন্দ্র মোদীর অবস্থা নাজেহাল এবং খারাপ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। তার জন্য এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে ভারতকে ডুবিয়ে দেওয়ার হুঙ্কার জানিয়েছে কিন্তু চীন কিন্তু বলেছে বাংলাদেশের মানুষ যদি একটি মারা যায় তাহলে ভারতকে ছাড়া হবে না, ভারতদেরকে পানি দিয়ে ডুবিয়ে দেবে, এমন কথা কিন্তু বলেছে চীনের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে বাংলাদেশের এই বন্যার কারণে কি হয়েছে সব কিছু থাকছে আজকের এই ভিডিও জুড়ে। তার জন্য এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। গণমাধ্যম কী বলছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তার জন্য আমি আবারও বলছি, স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম নিত্য নতুন লাইভ নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ত্রিপুরার যে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় বাংলাদেশে অন্তত 10টি জেলায় ভয়াবহতম স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র এবং ভারতের এরকম অন্তত আরও 40টা প্রজেক্টকে বিদ্যুৎ কেন্দ্র না বলে এটাকে ভারতের অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন একজন নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য তিনি সম্পূর্ণভাবে ভারতকে দায়ী করেছেন। এর পাশাপাশি গত 50 বছরে ভারতের সাথে নেগোসিয়েশনে বাংলাদেশের নতজানু নীতি এবং যৌথ নদী কমিশনকে একরকম অকার্যকর করে ফেলাকেও তিনি দায়ী করেছেন। ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, এর পেছনে ভারতের দায় এবং বাংলাদেশের নতজানু নীতি কিভাবে বাংলাদেশকে ডোবাচ্ছে বছরের পর বছর ধরে সেই বিষয়ে কথা বলেছেন। আমরা তার বক্তব্যটা একটু দেখে নিই, তারপর আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলছেন, আজকে গোমতী ও ফেনী নদীতে যেটা ঘটল একই ঘটনা বারবার তিস্তায় হয়। তিস্তায় এখন বছরে 3 বার বন্যা হয়, সিলেটেও হয়। এর বড় কারণ হলো উজানে প্রতিটি নদীর ওপর ড্যাম প্রজেক্ট আছে, ছোট ছোট অনেক হাইড্রো ড্যাম আছে। এই ড্যামগুলোর যদি আমরা ভারতের ইকোনমিক ভ্যালু দেখি, গোমতী নদীর ওপর যে ড্যামটি আছে মাত্র 3 মেগাওয়াট। এই বিদ্যুতে একটি ছোট গ্রামও আলোকিত করা যায় না, কিন্তু 3 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র যে পরিমাণ পানি ধরতে পারে সেটি পাশের যে কোনো ধরনের এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি অস্ত্র, বিদ্যুৎ প্রকল্প নয়। অথচ ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেখান থেকে বাংলাদেশকেই তারা 40 মেগাওয়াট সরবরাহ করে। এটা ঠিক, ত্রিপুরা থেকে আমরা বিদ্যুৎ আমদানি করি, কিন্তু এই বিদ্যুৎ প্রকল্প থেকে, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে তারা দাবি করছে 40 মেগাওয়াট বাংলাদেশ পায়, কিন্তু এর উৎপাদন ক্ষমতাই আসলে 3 মেগাওয়াট। অথচ তারা এখানেও বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি বলেন, গত 53 বছরে 54টি আন্তঃসীমান্ত নদীতে 30 থেকে 40 হাইড্রো ড্যাম কমিশন হয়েছে। আন্তঃসীমান্ত নদীতে কোনো ধরনের প্রকল্প বাংলাদেশের অনুমতি ছাড়া ভারত করতেই পারে না। গত 50 বছরে কোনো সরকারের আমলে আমরা রাষ্ট্রীয়ভাবে উদ্বেগ প্রকাশ করতে দেখিনি, যে কারণে ড্যাম তারা করে ফেলেছে। এখন তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলছেন, নিশ্চিতভাবেই অতিবৃষ্টি এখানে বন্যার একটি বড় কারণ। বাংলাদেশে এখন বর্ষায় প্রচুর বৃষ্টি হয় এবং এই অঞ্চল থেকে মেঘালয় পর্যন্ত বৃষ্টিপাত হয়। আমাদের দেশে যত বন্যা হয় সেটি মূলত উজান থেকে নেমে আসা পানিতে বন্যা হয়। উজানের পানি ভাটিতে নামবে, এটা স্বাভাবিক ব্যাপার। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার একটি অঞ্চলে রাতারাতি যে পানির স্রোত, এটা স্বাভাবিক না। এটা দেখলেই বোঝা যায় কোথাও না কোথাও পানিটা ধরে রেখে তারপর হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। পরে আমরা অনুসন্ধান করে দেখেছি গোমতী নদীর ঠিক ওপরেই একটি ছোট হাইড্রো প্রজেক্ট আছে 3 মেগাওয়াটের। সেই গেটগুলো কিন্তু খোলা, আরও কিছু ছোট ছোট ব্যারেজ আছে। আজাজ বলেন, প্রশ্ন উঠতেই পারে দায় কার। আমাদের আন্তঃসীমান্ত নদীগুলো দেখাশোনা করার জন্য একটি জয়েন্ট রিভার কমিশন আছে। এই কমিশনের কাজ হলো শুষ্ক মৌসুমে আমরা আমাদের অধিকার অনুযায়ী পানি পাচ্ছি কিনা দেখা এবং বাংলাদেশের পক্ষে নেগোশিয়েট করা। সেটা গত 15 বছরে
শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের 15 বছরে সিস্টেম্যাটিক্যালি অকেজো করে দেওয়া হয়েছে, যেন কথা না বলতে পারে। এই কমিশনের আরেকটি কাজ হলো বর্ষায় যখন প্রচুর বৃষ্টি হবে তখন বন্যার পূর্বাভাস দেয়া। যেহেতু পানি সবসময় আসবেই আমরা জানি, ভাটিতে পানি আসার আগে পূর্বাভাস দিলে আমরা প্রস্তুতি নিতে পারি। সেটা কিন্তু হয়নি। ভারতের পক্ষ থেকে বন্যার কোনো পূর্বাভাস আমরা পাইনি। বাংলাদেশও সেটা নিয়ে সম্পূর্ণ নির্বাক। এই যে চর্চা, ইচ্ছা হলেই আমরা পানি ছেড়ে দিচ্ছি, পানির ঢল নেমে আসছে বাংলাদেশে, এই চর্চা গত 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের এই 15 বছরে আমরা অনেক বেশি দেখতে পাই। তিনি বলেন, আমি মনে করি বন্যা শুধুমাত্র পানি সম্পদ ব্যবস্থাপনার দৃষ্টিতে না দেখে আমাদের নিরাপত্তার দৃষ্টিতে দেখার সময় এসেছে। আগেই দেখা উচিত ছিল, আমরা দেখতে পারিনি। তিস্তার বন্যা, সিলেটের বন্যা, এখন এখানে বন্যা। ভারত ইচ্ছা মতো পানি ছাড়ে এবং আমরা কোনো প্রতিবাদ করি। গুড নিউজ দিয়ে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন, কষ্ট নেবেন না। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নিউ ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। নতুন দিনের সূচনা মাত্র, বন্যা শেষ নয়। এই বন্যাটাকেই নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে, আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে, এবং আমাদের আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। যেভাবে আসলে তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন, সহযোগিতা করেছেন। কোন অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এভাবে 24 অন্তত পক্ষে 12 ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত, আমাদের বাংলাদেশের মানুষগুলোকে, গবাদি পশু সম্পদগুলোকে সরিয়ে নিয়ে দিতে পারতো। আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু তারা সেটাও করে নাই। না করে সেটা একটা যুদ্ধ, এটাকে আমি পানি যুদ্ধ বলেছি, ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত। মনে রাখবেন, বাংলাদেশের অস্তিত্ব, সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কিভাবে মোকাবেলা করবেন আগামীতে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আপনার যে শক্তি আছে বা শত্রু আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। এদেরকে মোকাবেলা, আমি আবার বলছি, নট ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান পলিসিস ওভার বাংলাদেশ অ্যাগ্রেশন। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াকে আমরা মোকাবেলা করতে না পারবো, বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। গ্যারান্টি লিখে রাখেন আজকের এই দিনে। তাদের পলিসি হলো, বিডিআর লেফটেন্যান্ট কর্নেল বলছিলেন যে বাংলাদেশের ডিস্টেবিলাইজ বাংলাদেশ এন্ড কন্ট্রোল বাংলাদেশ এন্ড রুল বাংলাদেশ, দিস ইজ দেয়ার পলিসি। এবং ডিভাইড এন্ড রুল, এটা তারা করেছে, রাজনীতিটাকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংসের মাধ্যমে, বিভাজন তৈরির মাধ্যমে তারা তাদের এই আপনার আগ্রাসন বা তাদের যে ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। বা থ্যাঙ্কস গড, আমাদের একটা নতুন প্রজন্ম, যে প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করেছে দীপু মনির মতো খুলাঙ্গার এবং বিচকে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে। বাট শি ফেইলড ব্যাডলি, নাও শি ইজ ইন প্রিজন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলেছিলাম যে আজকে এই বাঁধ নির্মাণ, আপনারা জানেন যে ভারতের বাঁধ নির্মাণই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এখন এর থেকে মুক্তির উপায় কি? যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তির নাই। কিন্তু এরা ডিস্টার্ব আমাদেরকে করবে, এদের কাছ থেকে মুক্ত হতে হবে, তার কোনো বিকল্প নেই। আমি একটা প্রস্তাব নিয়ে আসি কিভাবে এখান থেকে মুক্ত হতে পারি। এই সরকার 16 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোনোদিন একটা জায়গাতে হাত দেয় নাই। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, করে আপনার লুটপাটের প্রজেক্টগুলো দিয়ে লুটপাট করার চেষ্টা করেছে, উন্নয়নের গণতন্ত্র দেখানোর চেষ্টা করেছে তারা। ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। আপনারা জানেন যে এই ফারাক্কা বাঁধের উচ্চতা কত? 7370 ফিট সম্ভবত, রাইট? আচ্ছা, সরি, ফিট। আমরা কিভাবে করতে পারি? প্রশ্ন হলো, টাকা কি আমাদের নেই? আমি যে প্রস্তাবটা নিয়ে এসেছি যে $5 বিলিয়ন আমি তুলে দিচ্ছি 24 আওয়ার্সের ভিতরে। বাংলাদেশের জন্য টাকার সমস্যা, বাঁধ নির্মাণের রাজনৈতিক ইচ্ছা থাকলে আমরা করতে পারতাম। আসুন, আমি এখন বলি, বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে কোনো সময়। বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা। এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর অনেক দেশেরই নেই, বাংলাদেশের আছে। আমি বলছিলাম যে কিভাবে করতে পারেন। আপনারা জানেন যে ফারাক্কা বাঁধ তারা নির্মাণ করেছে 1961 থেকে 72 পর্যন্ত, সম্ভবত 72 পর্যন্ত $208 মিলিয়ন খরচ করেছে তারা। আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি, নট মোর দেন $1 বিলিয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা তার চেয়ে উচ্চতায় আমি প্রস্তাব করে যাচ্ছি, টাকার ম্যানেজ করে দিচ্ছি, টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে। তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাঁধ নির্মাণ করতে পারি। বলা হচ্ছে 40 কিলোমিটার দূরে যদি আমরা করি, পানি আমরা আটকে রাখতে পারবো, এজ ওয়েল এজ যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো। আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়, যেহেতু ভারত কখনোই আমাদেরকে ছাড়বে না। বাঁধ নির্মাণের এই টাকার উৎস আমি সরকারকে বলছি, আমরা 1.5 কোটি প্রবাসী বিদেশে অবস্থান করি। 1.5 কোটি প্রবাসী, একটু আগে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, 1.5 কোটি প্রবাসীর মধ্যে এভারেজ যদি আমরা $100 করে 1 কোটি প্রবাসী সারি, $100 কোটি মিনস $1 বিলিয়ন। এক দিনের ভিতরে $1 বিলিয়ন বাংলাদেশ সরকার পেতে পারে, নট ঋণ, সাহায্য হিসাবে আমরা দিতে পারি। এবং আমি এভারেজ বলছি, শুধুমাত্র এটার যদি সরকার ঘোষণা দেয়, আমেরিকান এবং ইউরোপরাই 24 আওয়ার্সের ভিতরে এটা সিস্টেম করে দিবে ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী আছেন, যে যাদের যে আগ্রহ, তাদের যে কমিটমেন্ট, না খেয়েও টাকা দিতে রাজি আছেন। এই টাকাটা সরকার বিনা টাকা দিতে হবে না। আমার এই প্রস্তাবটা, আমি ইকোনমিক্স, আমি অর্থনীতির ছাত্র, ফার্স্ট ক্লাস পাওয়া অর্থনীতির ছাত্র, আমার প্রস্তাবটা ভেবে দেখবেন। সরকার কেউ যদি দেখে থাকেন, আমি বলছি সরকারকে, আপনারা বাঁধ নির্মাণ না করলে বন্যার বন্ধুত্বের নামে বাংলাদেশের পিঠে অনেকবার ছুরি মেরেছে কে? আমাদের মুখোশধারী বন্ধু ভারত। দেখেন, জনগণ টু জনগণ ভালোবাসা ঠিক আছে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র বা একটা দেশ টু একটা দেশের যেই স্বার্থ বিষয়ক ইস্যুগুলা, সেখানে বরাবরই বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশ। আর এর পেছনে আমাদের দেশের ক্ষমতা পিপাসু রাজনৈতিক দলগুলো দায়ী ছিল। তবে আপনাদেরকে একটু মন ভালো করার খবর দিচ্ছি, বাংলাদেশের সাথে ভারত যতটা ভাবসাব নেয়, আসলে তাদের কি কোথাও ধরা নাই? আছে। আসুন আজকের ভিডিওতে দেখি, যখন আমাদের দেশে তারা মানে বলা নেই কওয়া নেই, যে কোনো সময় পটাশ করে ছেড়া দিয়ে এই দেশটারে আজকে কোন পরিস্থিতি নিচে আপনি দেখছেন, সারা দেশের অবস্থা কি। তো এই সিচুয়েশনে আইসা
ভারতের সাথে চীনের যে ব্যারেজ আছে সেটা খোলার সময় হয়ে এসেছে। কারণ শুধুমাত্র এখন আপনার বাংলাদেশে যে বন্যা হচ্ছে তা না, ভারতেও হচ্ছে, চীনে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই সিজনে প্রচুর বন্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং আবহাওয়াগত কিছু পরিবর্তনের জন্য। আলোচনায় উঠে এসেছে লাদাখ সীমান্ত। আপনারা জানেন এই লাদাখ সীমান্তে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিনের একটা ইস্যু, মাঝে মাঝে কেলাকেলিও হয় আপনার, তবে বেশিরভাগ সময় সেখানে চীনই জয়লাভ করে। এরই মধ্যে লাদাখ সীমান্তে নিঃশব্দে ইয়ারলং সাংপো নদী, যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, তার উপর বিশাল বাঁধ নির্মাণ করেছিল চীন। এটা বিশ্বের বৃহত্তম বাঁধ বলে মনে করা হয়। ভাবটা দেখছেন, ডিজাইন সেটআপ আসলে চীনারা পারে। আর এর প্রভাব পড়তে যাচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে। ঠিক সেম সমস্যা যেটা আমরা তিস্তা নিয়ে ফিল করছি, চীনের এই বিশাল বাঁধ ভারতের সেম সমস্যা দেখাবে। দেখেন তিস্তাটা আমাদের জন্য কি হয়েছে, তিস্তাটা হয়েছে কি যখন মানে গ্রীষ্মকাল থাকে তখন আমাদের নদীগুলো পানি পায় না, বিশাল জায়গা চর জেগে উঠেছে, সেখানে এখন আর কোনো কিছু হয় না, এই বিশাল নদীগুলো অনেকটা মরেই গেছে। আর ভারত এটার ফায়দা নিচ্ছে। ঠিক সেই ওয়েতে চীন করতেছে কি, একই স্টাইলে আটকে দিচ্ছে। আবার যখন এই বৃষ্টির সিজন আসে, চীনও কিন্তু ভয়াবহ বন্যা হয়, তো তারাও তাদের দেশের পানি শাঁ করে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন থেকে উৎপন্ন ইয়ারলাং জাংবু নদী অরুণাচলে প্রবেশ করার পর নাম হয়েছে সিয়াং। অসমে মানে আসামে প্রবেশ করার পর সিয়াং পরিচিত হয়েছে ব্রহ্মপুত্র নামে। তারপর সেটি ঘুরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। একটি চীনা সরকারি মাধ্যম জানিয়েছে অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্রের উপর নির্মাণ হয়েছে বিশ্বের এই বৃহত্তম বাঁধটি। এখন এটাতে বাংলাদেশের জন্য কি আসলে কোনো ধরনের সমস্যা আছে? কিছুটা আছে, তবে আমরা এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের প্রায় 30টা বাঁধ আছে, আমরা এমনিতে মারা খাই রয়েছি ডাজন ফ্যাক্ট। এখন চীন কি বলছে, যখন চীনের এই বাঁধটা তৈরি করা হয়েছে তখন ঘোর আপত্তি জানিয়েছিল ভারত, কারণ ভারতের বেশ কিছু রাজ্য সেখানে পানি সংকট দেখা দিবে। পাশাপাশি বর্ষার সময় এই যে এখন চীন তাদের বাঁধ খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতিটাতে কি হবে, ভারতের বিভিন্ন অঙ্গ বাংলাদেশের মতন ফ্লাডেড হয়ে যাবে। আমরা এগুলোর পক্ষে না, কিন্তু ওই যে ভাই আমাদের উপর আইসা যখন পড়ে তখন আমরা মনে করি কি শেরের উপর কি সোয়াশের নাই, তো চীন হচ্ছে সেই সোয়াশের। তবে চীন বলছে যে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই বাঁধটি তৈরি করা হয়েছিল। আর চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান বলেছিলেন এই বাঁধ নির্মাণের প্রধান লক্ষ্য ছিল জলবিদ্যুৎ নির্মাণ, এবং কি কোনো রকম ঝামেলা হলে মানে ওভারফ্লো হলে, যেমন আজকে ভারত যেমন বলল, ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা, যে এটা আমরা খুলি নাই, অটো খুলে গেছে, তো চীনের একটু সিস্টেম, এটা খুলতে হবে না, অটো খুলে যাবে। বাঁধটি নির্মাণ হওয়ার পর জলের ঘাটতি মেটাতে বেশ কয়েকটি নদীর জলপথ উত্তর দিকে গড়িয়ে দিয়েছিল চীন, আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল ভারত। ভয়াবহ জল সংকট দেখার পাশাপাশি এখন ভারত এমনিতে ফ্লাডেড, ভারতীয় সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় কি বলে যে বন্যায় আটকে আছে, অনেক মানুষ মারা গেছে, আমরা তাদের জন্য কি বলা হয় যে দুঃখ প্রকাশ করছি। তবে এখন পরিস্থিতি আরো খারাপ হবে। তবে এই পানি বাংলাদেশের দিকে প্রবাহ করার সুযোগ নাই, কারণ এটা আস্তে 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 বহুত ধাপ পারিয়া ভারতের রাজ্যগুলাই কি বলা হয় যে ফ্লাডেড হয়ে যাবে। দেখেন আমার মুখে এই ধরনের কথা শুনে অনেকে হয়তো একটু মন খারাপ করেন যে ভাই যারা ওপার বাংলা থেকে দেখছেন, কিন্তু আমাদের দেশে আমার কথা হচ্ছে দুইটা দেশের মধ্যে একটা পলিসি আছে, সেই পলিসিটাকে অ্যাপ্লাই করেন। চীন খুলতেছে, তারপর তারা তো পলিসি অ্যাপ্লাই করে খুলতেছে। দেখেন চীন কিন্তু হঠাৎ করে বলা নেই কনে খুলে দিচ্ছে না। চীন যখন খুলতে যাচ্ছে তারা কূটনৈতিক যে সিস্টেম আছে এই বাদগুলো খোলার আগে সে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু ওয়ার্নিং দিল রাইট নাও ভারতের জন্য এই ওয়ার্নিংটাকে ব্যাকআপ করার সুযোগ নেই। আমরা ওয়ার্নিং দিতেন, এটা অটোমেটিক আসবে জানি আমরা, তারপর আমাদেরকে ওয়ার্নিং দিতেন, বলতেন, সময় দিতেন, কথা নেই বার্তা নেই, ঠাস করে খুলে দিলেন। দেখা যাক কি হবে। আমি চাই 1, 2, 3 হঠাৎ একটা ভয়ঙ্কর বন্যায় আমাদের দেশের বিস্তীর্ণ একটা অঞ্চলের অনেকগুলো জেলা ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ঢুকে গেছে। মানে যেহেতু একটা ফ্ল্যাশ ফ্লাড, তাতে যেটা হয় অত্যন্ত দ্রুত পানি অনেক বেশি বেড়ে গেছে। গতকাল আমরা ফেসবুকে সারা দিন এবং সারা রাত বিভিন্ন রকমভাবে সংকটে পড়া মানুষের বার্তা দেখতে পেয়েছি। অনেকে তাদের হয়ে সাহায্য প্রার্থনা করেছেন, সেই ঘটনাগুলো হয়েছে। আবার একই সাথে অসাধারণ সুন্দর দৃশ্য তৈরি হয়েছে, মানুষ একেবারে সর্বস্ব উজাড় করে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু যে কথাটা খুব জরুরি, একটা দেশ আসলে চলতে হবে সিস্টেমের মধ্য দিয়ে, একটা দেশ চলতে হবে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। একটা দেশে কতগুলো প্রতিষ্ঠান তৈরি করা হয় যাতে সেই দেশটা সবকিছু খুব সুন্দর মতো মেনটেইন করতে পারে। সেগুলোর ব্যর্থতা জনগণ এসে রিকভার করবে, এটা কোনোভাবেই একটা সহি দেশের, একটা দেশ যেটা ঠিকঠাক মতো চলছে তার লক্ষণ হতে পারে না। এই যে এত ভয়ঙ্কর বন্যা হতে পারলো, এই জিনিসটা তো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আমি মনে করি। ধারণা করে আমি একটা ভিডিও করেছি, তারপর বিশেষজ্ঞদের লেখা এসছে আমাদের সামনে, তাতে এটা স্পষ্ট বাংলাদেশের একটা তথাকথিত আবহাওয়া অধিদপ্তর আছে, তারা হয়তো তাদের ইনএফিসিয়েন্সির জন্য অথবা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো ঠিকঠাক মতো পূর্বাভাস দেননি। দুটোর একটা তো বটেই, এবং দুটোর কোনোটাই ক্ষমার যোগ্য অপরাধ না। এমনকি তারা যদি তাদের কোনো অদক্ষতা এবং ব্যর্থতার কারণে এটা ঘটিয়ে দিয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসছে সেটার জন্য তাদের সিরিয়াসলি দায়ী করা উচিত। আমরা এখনো জানি না, কারণ পানি এখনো নেমে যায়নি। পানি নামলে হয়তো আমরা বুঝবো আমাদের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে। আমরা শুধু এটুকু এক্সপেক্ট করি সম্পদের ওপর দিয়ে অন্তত ক্ষয়ক্ষতিটুকু যাক, আমাদের প্রতিটা জীবন যাতে বেঁচে যায়। কিন্তু আমি আশঙ্কা করি সেই ক্ষেত্রে আমাদের দুঃসংবাদ শোনার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে মূলত আবহাওয়া অধিদপ্তরের চরম ব্যর্থতার কারণে। আমরা প্রথম আলোতে একটা রিপোর্টে দেখছি
এখানে সেই জায়গা থেকে বা দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী, এটা আরেকটা জায়গা যারা এটা সতর্ক করে, ওনারা বলছেন এটা আবহাওয়া অধিদপ্তরের সাথে নিশ্চয়ই এটাকেও সংযুক্ত করতে হবে। উনি বলছেন গোমতী ও মাতামুহুরী নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই। তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে 2বার তথ্য দেওয়া হয়, কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি। বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায়। মানে ওয়েবসাইট থেকে তারা পানি বৃদ্ধির তথ্য পান, আবার তথ্য দেয় ভারতের কথা আমরা বলছিলাম এর মধ্যে, যে ভারতের দিক থেকে স্যাবোটাজের প্ল্যান থেকে থাকতে পারে, সেটা এখানে এক ধরনের উল্লেখ আছে। তারপরে বলা হচ্ছে যে আমাদের তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা অববাহিকায় যদি ভারী বৃষ্টি হয় সেটা 3 থেকে 7 দিন লাগে বাংলাদেশে আসতে, কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টি 5 থেকে 8 ঘন্টার মধ্যে তা ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো, এই ব্যাপারে 2 দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত। এগুলো মানি, কিন্তু এরপরও আমি এই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমা করতে প্রস্তুত নই। কেন আমি সেই প্রসঙ্গে আসছি? এর মধ্যে একটা জিনিস একটু জেনে রাখা দরকার। প্রথম আলোতেই মানে খুবই পরিচিত একজন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল একটা কলাম লিখেছেন, যেখানে উনি খুব ক্লিয়ারলি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ব্যর্থতার কথা বলছেন। আমি তার ওই জায়গাটা একটু পড়ি। উনি অনেকগুলো কারণ, বাঁধ খুলে দেওয়া, আমরা বলছি এটাকে ওয়ার্সেন করেছে, কিন্তু আমাদের ব্যর্থতার জায়গাটা তো খুব ক্লিয়ারলি দেখতে হবে। উনি বলছেন একটা জায়গায় আবহাওয়া পূর্বাভাসজনিত তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে 3 থেকে 15 দিন পূর্বের আবহাওয়ার পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে। 3 দিন আগে থেকে শতকরা 90% নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এই সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো তার পূর্বাভাস 10 দিন পূর্বে সম্ভব ছিল। মানে 10 দিন আগে আপনি এটা বলতে পারতেন। বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো, সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার এবং গণমাধ্যম কর্মীদের। তার মানে আবহাওয়া অধিদপ্তর শুধু আমাদের না, ত্রিপুরায় যে বৃষ্টি হচ্ছে সেই খবরও তাদের কাছে আসলে খুব ইজিলি জানা সম্ভব ছিল, তারা জানতেন। আবারও বলছি, যদি না জেনে থাকেন, ওদেরকে আমরা রাখছি কেন? বেতন দিয়ে, জনগণের টাকা দিয়ে তাদেরকে পুষছি কেন? আর যদি জেনে গোপন করে থাকেন, এটা স্যাবোটাজ ক্লিয়ারলি কোনো না কোনো ফর্মে। ভারত আমাদের তথ্য জানানো দরকার ছিল, কিন্তু আবহাওয়া অফিসে যারা কাজ করেন, মানে ত্রিপুরার যে মারাত্মক বন্যা হচ্ছে, ত্রিপুরায় আসলে বন্যা হচ্ছে, মানে আমরা বলছি যে ভারত শুধু তাদের জায়গা থেকে পানি ছেড়ে দিয়েই আমাদের ডুবিয়েছে, নট নেসেসারিলি। ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বন্যা হয়েছে। এমনকি ভারতের যে ড্যাম থেকে তারা পানি ছাড়ে, ডুম্বুর ড্যাম থেকে, তাদের ওখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, সেই পানি কিন্তু ভারতকেও আসলে, কারণ এটা আমাদের বর্ডার থেকে 100 কিলোমিটারের বেশি দূরে আছে, সেই পানি ভারতের ওপর দিয়েই বাংলাদেশে আসে। এটা ভারতকেও ইনফ্যাক্ট ডুবিয়ে তারপর বাংলাদেশকে ডোবায়। এটা ঠিক, এটা এমন না যে আমাদের বর্ডারে কয়েক কিলোমিটার মধ্যে আছে, শুধু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়। সো এই জিনিসগুলো না জানানোর ক্ষতি হয়েছে। বন্যার পানি কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই তথ্যও যদি সঠিক হয়, সেটাও আমাদের জন্য সংকট তৈরি করে থাকতে পারে, কিন্তু তথ্যগুলো তো আমরা পেতে পারতাম। ত্রিপুরার বন্যার কথা নিউজের মধ্যে ইজিলি পাওয়া যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশের চারপাশে ভারতের কোথায় কি হচ্ছে, এই তথ্য ভারত যদি নাও দেয়, এই তথ্য তারা কেন রাখবেন না তাদের জায়গাতে? তাদেরকে একটা সেকেন্ড বা থার্ড কোনো অপশন থাকবে না যার মাধ্যমে তারা এই ধরনের কিছু করতে পারেন? কেন থাকবে না? বিশেষ করে এখনকার ভারত যে ধরনের আচরণ করছে, শুধু এখন না, এর আগে ইভেন আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি একেবারে না জানিয়ে তিস্তার যে ওখানে গজলডোবা ব্যারাজ আছে সেটার পানি ছেড়ে দিচ্ছে, ফারাক্কার পানি ছেড়ে দিচ্ছে, হঠাৎ করে আমরা ভেসে যাচ্ছি। এগুলো আওয়ামী লীগকেও পাত্তা দেয়নি ভারতের টেন্ডেন্সি তো আওয়ামী লীগের সাথেও ছিল। আওয়ামী লীগকে পাত্তা দেয়নি, আর এখন হয়তো তার কোনো ইভিল ইন্টেনশনের জন্য করছে। সো আমাদের তো একটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে। তারা কি করছেন? যে কেউ, আমি এরপর সার্চ করে দেখতে গেলাম, যেহেতু এই ঘটনাটা ঘটেছে, ত্রিপুরার বন্যার কথা, ত্রিপুরার অতিবৃষ্টির কথা ভরে আছে ভারতের বিভিন্ন মিডিয়াতে, প্রচুর নিউজ আছে, কিন্তু না, তারা খোঁজ খবর রাখেননি। বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দায় সারা গোছের করে চলেছে। মানে আমি স্যাবোটাজের কথা সরিয়ে রাখি, জনগণের টাকা নিয়ে দায় সারা গোছের করে চলা, এবং যেখানে জনগণের সরাসরি সেবা পাওয়ার স্কোপ থাকে সেখানে তাদেরকে ঘুষ দেয়া পাল্টা, মানে তাদেরকে পোষার জন্য আমরা বিরাট টাকাও দেবো, আবার ঘুষও দেবো। অসভ্যতার কিন্তু সীমা থাকা দরকার। এগুলো চলেছে দিনের পর দিন। আর যেগুলোর সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই, যেমন ধরি এই যে আবহাওয়া অধিদপ্তর বা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ যেসব কেন্দ্র আছে, আমরা তো ওখানে কোনো সরাসরি ব্যক্তিগতভাবে সেবা নিতে যাই না, তাই তাদের ঘুষ টুস আমাদের সাথে অন্তত সেরকম এনকাউন্টার আমরা করি না। কিন্তু তাতে কি হয়েছে? বেতন পাই, কাজ করলে করলাম, না করলে নাই। এই তো ব্যাপারটা তাদের জায়গা থেকে। যে কোনো একটাই খুব ভয়ঙ্কর অপরাধ বর্তমান বাংলাদেশে আমি মনে করি, এবং ভবিষ্যতের জন্য। আমরা দেখতে চাই জনগণের করের টাকায় যেসব প্রতিষ্ঠান চলে, তারা আমাদের প্রভু হয়ে গেছেন, তারা যা ইচ্ছে তা করতে পারেন। একটা অবৈধ সরকারকে চাটুকারিতা করেই তাদের চাকরি টিকিয়ে রাখা যায়, এবং অবৈধ সরকার তাদেরকে জবাবদিহির আওতায় আনে না। এরকম বন্যায় বহু মরে গেলে আওয়ামী লীগের কিছু আসতো যেত না, কি আসতো যেত? কিছু আসে যায় না। আমাদের কাছে বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা দেখতে চাই মানুষের জীবনই সবকিছুর কেন্দ্রে। এটা শেখ হাসিনার বাংলাদেশ না। শেখ হাসিনার কাছে একটা মেট্রো রেল, শত শত মানুষের জীবন, হাজার হাজার মানুষের আহত হওয়ার চাইতে অনেক বেশি মূল্যবান। আমাদের যাবতীয় সবকিছুর কেন্দ্রে হলো মানুষ। মানুষের চেষ্টা করেছে, ফেসবুকে দেখলাম, আমি কনফার্ম এগুলো ভেরিফাইড কিনা, নিজে উদ্ধার করতে গিয়ে ভেসে গেছে। সো মানুষই আমাদের সবকিছুর কেন্দ্রে, এবং এই মানুষের জীবন নিয়ে যে কোনো সংকট হোক, সেটা অদক্ষতা, অযোগ্যতা, নির্লিপ্ততা কিংবা স্যাবোটাজের প্ল্যান, কোনোটাই আমরা কোনোভাবে সহ্য করবো না। সরকারের উচিত হবে এই ইমিডিয়েট ক্রাইসিস কেটে যাওয়ার পর
সিরিয়াস জবাবদিহিতায় আনা এই দুটো প্রতিষ্ঠানকে, আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ যে কেন্দ্র আছে তাতে, আর ভারতের সাথে যেগুলো ডিলিং এসব ক্ষেত্রে হওয়া দরকার, চুক্তি হওয়া দরকার, সেগুলো হওয়া দরকার। কিন্তু ভারত যদি নাও করে তার অজুহাত দিয়ে আমরা বসে থাকবো এবং লক্ষ লক্ষ কোটি কোটি, এখন তো কোটি সব ছাড়িয়ে গেছে সংখ্যা, মানুষের জীবন দুর্বিষহ করে ফেলবো, তার জীবন শেষ হয়ে যায়। জীবন যদি শেষও না হয়, অসংখ্য পরিবার আছে তাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছে, পানি এত উঁচুতে হয়েছে বাড়ির চাল দেখা যাচ্ছে না, সব ডুবে গেছে। এই পরিবারগুলো দাঁড়াবে কিভাবে? এই অপরাধ ক্ষমাহীন, এই অযোগ্যতা অদক্ষতাও যদি হয়ে থাকে সেটাও অপরাধের পর্যায়েই পড়বে। খুব দ্রুত তাদেরকে এটার জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং সেটা জনগণের সামনে ভিজিবল করা দরকার আছে। সব জনগণের সামনে ভিজিবল করে যেটা হবে, এই সরকার এই ব্যাপারে সতর্ক আছে এবং এটা অন্যান্য ডিপার্টমেন্টকে, অন্যান্য যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে তাদেরকে সতর্ক করবে। স্যাবোটাজের তো প্রশ্নই আসে না, অদক্ষতা, অযোগ্যতা এবং নির্লিপ্ততার প্রশ্ন নেই, কোনোভাবেই নেই। ফাঁকিবাজি এই বাংলাদেশে চলবে না, ভবিষ্যৎ বাংলাদেশও যাতে না চলে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।